শেষ মুহূর্তেও পশুর হাটে ক্রেতা না পাওয়ার দাবি ব্যবসায়ীদের, দাম কমিয়েও বিক্রি করা যাচ্ছে না পশু। করোনা স্বাস্থ্যবিধি মেনে এবারও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি, ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস। বাস ট্রেন লঞ্চে ঈদে ঘরমুখী যাত্রীর ব্যাপক চাপ, স্বাস্থ্যবিধি অমান্য, মহাসড়কে যানজট, ঘাটেও ভোগান্তি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, হজের খুতবায় করোনা থেকে মুক্তি কামনা। এবং হারারেতে দুপুরে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ, হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সারা দেশে বিভিন্ন পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা, তবে করোনা মহামারীর কারণে এসব হাটে কাঙ্ক্ষিত ক্রেতা দেখা পাচ্ছেন না ব্যবসায়ী ও খামারিরা। এছাড়া পশুর দাম কমিয়েও ক্রেতা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। লক্ষ্মীপুরের বিভিন্ন হাটে এবার পশু সরবরাহ অনেক বেশি, কিন্তু শেষ মুহূর্তেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এমনকি গত বছর বিক্রি না হওয়া অনেক পশুর দাম কমেছে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। এতে লোকসানের দুশ্চিন্তায় পড়েছেন তারা। ক্রেতাও নাই, পাশাপাশি আমাদের এক একটা গরুতে আপনার 20 থেকে 30 হাজার টাকা নাই। এই বছরে গরুর দাম সস্তা আছে, এতে আমরা খুশি। ভালো গরু আছে বাজারে। তবে পশুর হাটের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিক্রেতা বা ক্রেতা গরু বিক্রি করার পরে বা কেনার পরে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পশুর যোগান বেশি থাকায় মেহেরপুর ও নাটোরের হাটে কমে গেছে পশুর দাম। তারপরও পছন্দের পশু কিনতে দর কষাকষি চলছে ক্রেতা বিক্রেতার। অনেক গরু এসেছে কিন্তু তুলনামূলক ক্রেতা কম, যার কারণে দাম ওঠানামা করছে। একটা কাস্টমার আছে ৭৯,০০০ টাকা দাম বলছে, আমি ৮৫ চাইছি, এখনো বেচা কিনা হচ্ছে না। বরিশালে কোরবানির পশুর হাট বসেছে মহানগরীতে 7টি সহ জেলায় 38টি, তবে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। কাস্টমার নাই, কাস্টমারে মনে করে খালি দাম কমবে, এই দাম কয় না কেউ। প্রত্যেক গরুতে প্রত্যেকেরই 2-5 হাজার লস হইতে আছে। করোনা ভাইরাসের কারণে মানুষজন হাটে একটু কম আসতেছে এবং অনেকে বাসা বাড়িতে নিয়ে যে রাখবে এই রাখার রিস্কটা নিতে চায় না। সাতক্ষীরার ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে পশুর দাম কম হলেও নেই ক্রেতা, আর বেশি বিপাকে পড়েছেন বড় আকারের পশু নিয়ে। আমরা 1,15,000 টাকা চাচ্ছি, মানুষ আমাদের 1,10,000 টাকা দিতে যাচ্ছে না। ছোট গরুর ক্ষেত্রে কিছুটা পেলেও বড় গরুর ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেটা আরো 4-5 হাজার টাকা কম। নওগাঁয় শহরের হাটে ক্রেতা সমাগম থাকলেও গ্রামাঞ্চলের হাট ক্রেতা শূন্য। পশুর দাম কমিয়েও তা বিক্রি না হওয়ায় হতাশ প্রান্তিক খামারিরা। এছাড়া নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ফেনী, মৌলভীবাজার ও খাগড়াছড়ির হাট বাজারে পর্যাপ্ত পশু থাকলেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সন্ধ্যা থেকে জমে ওঠে রাজধানীর কোরবানির পশুর হাট। প্রতিটি হাটেই ছিল উপচে পড়া ভিড়, সবাই ফিরেছেন পছন্দের কোরবানির পশু নিয়ে। দাম নিয়েও সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী পশুর হাটের ইজারাদারকে 10 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। অফিস শেষ করেই ছুটেছেন হাটে। দিনের ক্রেতাশূন্য হাট সন্ধ্যা নামতেই পরিপূর্ণ। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই জমজমাট কোরবানির পশুর হাট। হাটে চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। কেউ পশু না কিনে ফিরে যাননি। দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার। 9টা গরু লাভেই বিক্রি করেছি, আর 6টা গরু এখন আছে। দেখা যাক আল্লাহ কি করে, কাল পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। 1,20,000 মোটামুটি ভালো, খুব বেশি না খুব কম না। বেশি ছিল গতকাল পর্যন্ত, আজকে একটু কম, গতকালকের থেকে একটু কম। ক্রেতা হিসাবে আমাদের একটা বাজেট থাকে, যারা বিক্রেতা তাদেরও একটা আশা থাকে। তো নেগোসিয়েশন করার পরে আর কি তারা তাদের মতো হয়েছে, আর আমরা আমাদের মতো পেয়েছি, হয়ে গিয়েছে আর কি। ছোট ও মাঝারি গরুর জায়গাগুলো যেখানে মানুষের ঠাসা, সেখানে অনেকটাই অলস সময় পার করছেন বড় গরু বিক্রেতারা। তাদের অপেক্ষা ঈদের আগের দিনের। কাস্টমার খুব কম আছে,
মনে করেন গরুর দাম হচ্ছে 4 লাখ 3 লাখ দাম করে 2 লাখ 1.5 লাখ কেমনে বিক্রি করবো আমরা? বড় গরু যে গরুগুলো 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করার কথা, সেই গরুগুলোর দাম বলে 1 লাখ টাকা, 1,20,000 টাকা। এদিকে অনেক শর্ত ও কড়াকড়ি আরোপের পরও স্বাস্থ্যবিধি নিশ্চিত হয়নি, এতে বাড়ছে করোনার ঝুঁকি। মাস্ক আছে, মাস্ক পকেটে, মাস্ক পরে না, মাস্কের আপনার কথা বললাম এই জন্য এটা নামাইলাম, মাস্ক মুখেই ছিল। স্বাস্থ্যবিধি না মানায় গাবতলীর পশুরহাটের ইজারাদারকে 10 লাখ টাকা জরিমানা করে ঢাকা উত্তর। হাসিল ঘর বন্ধ রাখা হয় 1 ঘন্টা। আমরা ইজারাদার দায়িত্ব নিচ্ছি যে আমরা সবাইকে মাস্ক পরার জন্য পরিয়ে দিব। আমি তো দেখছি না মেনটেন হয় না এখানে, এটা গাবতলী হাটে এটা একবারেই মেনটেন হয় নাই। সুতরাং অবশ্যই আমি তো আমার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যারা আছে, ম্যাজিস্ট্রেটকে বলবো এখানে ফাইন করতে, এখানে সর্বোচ্চ ফাইন করার জন্য বলবো আমি। ঢাকা উত্তরের 9 হাটে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। 124 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 8 বিক্রেতার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ঠিক আগের দিন মহাসড়ক ফেরিঘাটে আরো বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে করোনার ঝুঁকি আর সব ভোগান্তি উপেক্ষা করেই গ্রামে ফিরছেন মানুষ। নারী টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে বাস, ট্রেন, ফেরি সহ লঞ্চ টার্মিনালে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাস কাউন্টারগুলোতে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি আসনে যাত্রী না বসানোর নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। আন্তনগর ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রাখার নিয়ম মানা হলেও লোকাল ট্রেনে ভোগান্তি ও বিশৃঙ্খলা চরমে। লোকাল ট্রেনে করোনা বিধিনিষেধ বাস্তবায়ন ও শৃঙ্খলা নিশ্চিতে বাড়তি নজরদারি দাবি কর্তৃপক্ষের। দূরপাল্লার গণপরিবহনের স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ঈদের পর করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানী সায়দাবাদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র কেমন দেখছেন, আর বাসে করোনা স্বাস্থ্যবিধি মানা কতটুকু সম্ভব হচ্ছে, কি দেখছেন আজকে? রাত পোহালে কিন্তু ঈদ, তো সেই জায়গা থেকে আজকে এটি নির্ধারিত এবং কাঙ্ক্ষিতই ছিল যে আজকে টার্মিনালগুলোতে আসলে যাত্রী সমাগম সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং টার্মিনাল সংশ্লিষ্ট যারা আছেন তারাও বলছেন সকাল থেকে আসলে এই সায়দাবাদ বাস টার্মিনালে যে পরিমাণ যাত্রী আসা শুরু করেছে তারা নিজেরাও আসলে আশাবাদী যে আজকে তারা একটা সর্বোচ্চ ব্যবসা করতে পারবেন এবং তারা এটিও বলছেন যে কালকে বিকালের পর থেকে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যাত্রী যে ব্যবসাটি তারা করতে চেয়েছেন সেই পরিমাণ যাত্রী কিন্তু তারা পেয়েছিলেন, যদিও বৃষ্টি হওয়ার পরে যাত্রীর সংখ্যা একটু কমে গিয়েছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী আসলে সায়দাবাদ বাস টার্মিনালে এখন আছে এবং এরা বিক্ষিপ্তভাবে কিন্তু ছোটাছুটি করছে। আমি যদি একটু আপনাকে জানাতে চাই, এই যাত্রীদের কিন্তু বেশিরভাগই আসলে এখনো টিকিট কনফার্ম করতে পারেনি, যদিও টিকিটের সেই পরিমাণ সংকট এই সায়দাবাদ বাস টার্মিনালে নেই। কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে যে আসলে 60% ভাড়া বৃদ্ধির যে বিষয়টি নির্ধারিত ছিল সেটি আসলে কেউ মানছে না, যার কারণে কেউ ডাবল, কেউ 3 গুণ ভাড়া আসলে নেওয়ার চেষ্টা করছে যাত্রীদের কাছ থেকে, আর যাত্রীরাও তাদের জায়গা থেকে কিন্তু চেষ্টা করছে আর একটু কম ভাড়ায় কিংবা সহনীয় ভাড়ায় কিভাবে আসলে বাড়ি পৌঁছানো যায়। যার জন্য আমরা কিন্তু সকাল থেকে এসে দেখছি তারা এক বাস থেকে আরেক বাসে যাচ্ছে এবং আরেকটু কম ভাড়ার আশায় কিন্তু তারা বাস থেকে বাসে ঘুরছে। আর আরেকটি বিষয় যেটি না বললেই নয়, যে স্বাস্থ্যবিধি যেটি আমরা শুরুর দিন থেকেই বলে আসছিলাম এবং এদেরও কিন্তু নির্ধারিত করে দেওয়া ছিল যে একটা স্বাস্থ্যবিধি মানতে হবে, এই কন্ডিশনের উপরেই কিন্তু এই লকডাউনটা শিথিল করা হয়েছিল। কিন্তু এই স্বাস্থ্যবিধির বিষয়টি কিন্তু এখন এই টার্মিনালগুলোতে একটি অতিরিক্ত বিষয় হয়ে গিয়েছে, কারণ কোনো রকম স্বাস্থ্যবিধির কিন্তু এখানে আসলে বালাই নেই। আমরা দেখেছি সবগুলো বাস কিন্তু তাদের যাত্রী ডাবল নিয়ে যাচ্ছে, সেখানে তাদের অর্ধেক যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল। আমরা বাস টার্মিনালের কিংবা এই বাস সংশ্লিষ্ট তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি, তাদের যুক্তি কিন্তু একদম সরল। তারা বলে দিচ্ছেন আমাদের যে আসলে আমরা যখন লোকাল গাড়িগুলোতে আমরা দেখেছি তাদের ভাড়া নির্ধারণ আগে যেখানে 150 টাকা ছিল এখন 300 টাকা করেছে। তারা বলছে যে এর চেয়ে বেশি ভাড়া তারা যদি নির্ধারণ করে যাত্রীরা যেতে চায় না, আর এর চেয়ে বেশি ভাড়া নির্ধারণ না করলে আসলে তাদের পোষায় না, যার জন্য তাদের বাধ্য হয়ে 2 সিটে 2 জনকে নিয়ে আসলে তাদের গন্তব্যের দিকে যেতে হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে সকাল থেকে এই ভাড়ার বিষয়টি যদি আমি বলি আর এই স্বাস্থ্যবিধির বিষয়টি বলি, দুইটি কিন্তু আসলে সেই লেভেলে কিন্তু আসলে এখানে অবজ্ঞা করা হচ্ছে এবং এটি মানানোর জন্য আসলে যাদের প্রয়োজন টার্মিনালগুলোতে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, সেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি, যদিও আমরা বিগত 2-1 দিনে ভ্রাম্যমাণ আদালত দেখেছিলাম। আজকেও নিশ্চয়ই তারা আসবে এবং আসলে পরিস্থিতির উন্নতি হবে এমনটাই আমরা আশা করছি। তো এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় জানাচ্ছিলেন সুমন তানভীর।
ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইল শহরের বাইপাস পর্যন্ত 25 কিলোমিটার এলাকা জুড়ে উত্তরবঙ্গমুখী সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ঈদে ঘরমুখী যাত্রার আরো খবর জানাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে কেমন অবস্থা দেখছেন? গত কয়েকদিন কিন্তু প্রচন্ড ভিড় ছিল এবং প্রায় 20 কিলোমিটার রাস্তা জ্যাম ছিল। এখন আসলে কি অবস্থা? কালকে ঈদ, আজকে আসলে ভিড়টা কেমন দেখছেন? গত কয়েকদিন যেরকম মহাসড়কটাতে যানজট ছিল, আজও তার ব্যতিক্রম নয়। আজও কিন্তু ভোর রাত থেকে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে, সেটা তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আমি যদি যানজটের দৈর্ঘ্যটি বলি, তাহলে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের শহর বাইপাস প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু তীব্র যানজট রয়েছে। এর বাইরেও কিন্তু শহর বাইপাসের পর থেকে কোর্ট পর্যন্ত এই 8 কিলোমিটারেও কিন্তু থেমে থেমে যানজট রয়েছে। অর্থাৎ আজকে কিন্তু যানজটের মাত্রাটা তীব্র। আমি যদি দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলে কালিহাতী উপজেলার পল্লী নামক স্থানে। এই যে গাড়ির দীর্ঘ সারি, এই সারিটি কিন্তু এখান থেকে টাঙ্গাইলের শহর বাইপাস পর্যন্ত রয়েছে। আমি কিছুক্ষণ আগে কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে গতকালকে 4টার দিকে হায়দ্রাবাদ থেকে গাড়িতে উঠেছে, আজকে সকাল 7টার পর পর্যন্ত তারা কিন্তু টাঙ্গাইলের এলেঙ্গাতে এসে রয়েছে। অর্থাৎ এই যে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার আসতে কিন্তু তাদেরকে প্রায় 11 ঘন্টা পার করতে হয়েছে। এই কারণে কিন্তু তারা চরম ভোগান্তিতে রয়েছে। আর বরাবরের মতো যেটা আমরা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সড়কের নিরাপত্তার জন্য এবং যানজট নিরসনে কিন্তু 6 শতাধিক পুলিশ কাজ করছে। কিন্তু পুলিশ যে পরিমাণ কাজ করছে, এটা যাত্রী এবং চালকদের একটা দীর্ঘদিনের দাবি বা অভিযোগ যে যেভাবে কাজ করলে এই যানজট নিরসন হবে, তারা কিন্তু তাদের সেই প্রত্যাশা মতো সেবাটা কিন্তু পাচ্ছে না পুলিশের কাছ থেকে। এমনটা কিন্তু এই সড়ক ব্যবহারকারী অর্থাৎ যাত্রী এবং চালকরা বারবার বলছিল। যদি আমরা পুলিশের সাথে কথা বলছি, তারা যেটা বলছে যে আগামী 2-3 ঘন্টার মাঝে যানজট নিরসন হবে। কিন্তু যে পরিমাণ গাড়ি মহাসড়কে উত্তরবঙ্গমুখী রয়েছে, সেই পরিমাণ যানজট ছাড়তে আসলে কতটা সময় লাগবে বা কোন সময় এই যানজট নিরসন হবে, সেই বিষয়ে কিছু সুনির্দিষ্টভাবে কেউ তেমন বলতে পারছে না। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। করোনার বিস্তার রোধে এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত হবে খোলা জায়গার পরিবর্তে মসজিদে। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় এরই মধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। চট্টগ্রামে প্রথম ও প্রধান জামাত সকাল 7:30টায় হবে জামিয়াতুল ফালাহ মসজিদে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে নামাজের জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত মসজিদগুলোকে প্রস্তুত করা হয়েছে। খুলনায় প্রথম জামাত হবে সকাল 8টায় টাউন জামে মসজিদে। এছাড়া নগরের 31 ওয়ার্ডের বিভিন্ন মসজিদে হবে ঈদ জামাত। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ঈদের জামাত উন্মুক্ত স্থানে পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত করার জন্য আহ্বান জানিয়েছি, উৎসাহিত করছি সবাইকে, এবং যাতে বেশি লোক এক জামাতে জড়ো না হয় সেজন্য আমরা একাডেমিক জামাত করানোর জন্য নির্দেশনা প্রদান করেছি। রাজশাহীতে প্রধান জামাত সকাল 7:30টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই সময়ে মহানগর ঈদগাহ ময়দানে হবে আরেকটি জামাত। সিলেটে সকাল 8টায় হযরত শাহজালাল জামে মসজিদে হবে প্রধান জামাত। এছাড়া জেলায় প্রায় 5203টি মসজিদকে প্রস্তুত করা হয়েছে। নামাজ পড়াকালীন সময় আমরা স্বাস্থ্যবিধি মেনেই চলার চেষ্টা করব। এতেই নিজের জন্য এবং অন্যান্য মানুষদের জন্য, দেশের জন্য, সবার জন্যই কল্যাণ হবে। রংপুর নগরী ও জেলায় প্রায় 7000 মসজিদকে ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে। বরিশালে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 455টি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। বগুড়ায় প্রথম ঈদ জামাত হবে সকাল 7টায় নিউ মার্কেট বড় মসজিদে, এবং ময়মনসিংহে ঈদের প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে হবে সকাল 8টায়। তবে করোনা পরিস্থিতির কারণে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুরের গোড়ের শহীদ এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও হবে না ঈদের জামাত। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের দিন 1 বা 2 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি কম হবে দক্ষিণাঞ্চলে, তবে কোথাও টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ মাসে স্বাভাবিকের তুলনায় 29% বৃষ্টি কম হয়েছে। পবিত্র ঈদুল আজহার দিন সারা দেশেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদ উদযাপনে যা জনজীবনে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন রাজধানীবাসী।
ঈদের দিন সকালের দিকে রোদের পূর্বাভাস থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। থেমে থেমে বৃষ্টির সঙ্গে থাকবে রোদ মেঘের লুকোচুরি। ঢাকাতেও আপনার ওই হয়তো হালকা বৃষ্টি, হালকাতে মাঝে ধরনের বৃষ্টি 2-1 পশলা হতে পারে, মানে কন্টিনিউয়াস বৃষ্টি হবে না কোথাও। ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশালে বৃষ্টি কম হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতাটা তুলনামূলকভাবে বেশি এবং এই সময় এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল অঞ্চলে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। স্বাভাবিকের চেয়ে 17% বেশি বৃষ্টি হয়েছে এবছরের জুনে। তবে চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে। আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষার বাকি সময় বেশি নাকি কম বৃষ্টি তা নির্ভর করছে ওই লঘুচাপের উপর। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ি ফেরা মানুষের খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আমরা চলে যাচ্ছি গাজীপুরের সহকর্মীর কাছে। আবুল হাসান, মহাসড়কে আসলে যানজটের অবস্থা কেমন দেখছেন? শেষ মুহূর্তে মানুষের চাপ কিন্তু বেড়েছে, কারণ হচ্ছে আগামীকাল ঈদ, সবাই ছুটছেন যে যেভাবে পারছেন। এখন তারা সবাই গন্তব্য তাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন করে এখন রওনা দিয়েছেন এবং এ কারণে ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির চাপ রয়েছে, মানুষের চাপ রয়েছে। আমি যদি দেখাতে চাই যে এই চান্দনা চৌরাস্তা এলাকায় এখানে কিন্তু এখন যারা যাচ্ছেন তারা মূলত বেশিরভাগই পোশাক শ্রমিক। আপনি জানেন যে গতকাল এবং দুপুরের পর এই অধিকাংশ পোশাক কারখানা এখানে ছুটি দেওয়া হয়েছে, ঈদের ছুটি, এবং সেই কারণে অনেক শ্রমিক কিন্তু তাদের স্ত্রী পরিজনদের সাথে নিয়ে এখন গ্রামের পথে রওনা দিয়েছেন এবং এই কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এবং বোটবাজার, চান্দনা চৌরাস্তা পয়েন্টে মানুষের জটলা রয়েছে, গাড়ির দীর্ঘ সারি রয়েছে এবং ট্রাফিক পুলিশ এখানে যেটি বলছেন যে বিএটি চলমান প্রকল্পের কারণে রাস্তার অনেক জায়গায় ভাঙাচুরা রয়েছে, যার কারণে গাড়ি এই পয়েন্ট দিয়ে স্বাভাবিক গতিতে যেতে পারছে না, ফলে এই যে লম্বা সারি রয়েছে গাড়ির, তবে এই কারণে এখানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আর চন্দ্রা পয়েন্টেও কিন্তু মানুষের, বিশেষ করে উত্তরবঙ্গ মানুষের গাড়ির চাপ বেড়ে গেছে এবং সেই কারণে সেই অংশেও কিন্তু গাড়ির চাপ রয়েছে, লম্বা সারি রয়েছে এবং সেখানেও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আর যাত্রীরা যে অভিযোগ করছেন যে শেষ মুহূর্তে এসে কিন্তু যে যানবাহনের যে ভাড়াটা ছিল সেই ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে 2 গুণ 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ করছেন যাত্রীরা। আর যেহেতু এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সে কারণে বৃষ্টিতেও কিন্তু অনেক যাত্রী এখানে নাকাল হচ্ছেন, অপেক্ষমান যারা রয়েছেন গাড়ির জন্য। এবং অনেক যাত্রীকে আমি দেখেছি বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, পিকআপ, মিনিবাস সহ অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাচ্ছেন এবং অনেকে ইজি বাইক, অটোরিকশা করে ভেঙে ভেঙে গন্তব্য যাচ্ছেন, এরকম যাত্রী আমি দেখেছি। তবে সবচেয়ে আশঙ্কার যে কথাটি হলো সেটি হচ্ছে যাত্রীদের অধিকাংশই কিন্তু মাস্ক ব্যবহার করেননি এবং তাদের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা সেটি কিন্তু দেখা যায়নি এবং মানুষ যেভাবে যাচ্ছে দলগতভাবে, তাদের মধ্যে কোনো সামাজিক দূরত্ব নেই, কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কিন্তু যে যেভাবে পারছেন তারা গ্রামের পথে ছুটছেন। তো এই ছিল গাজীপুরের মহাসড়ক পরিস্থিতি। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণে নানা প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন। এই জন্য পরিচ্ছন্নতা বিভাগের কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য পরিষ্কারের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সহ সাবান, পানি, ব্লিচিং পাউডার সরবরাহ করেছে নগর কর্তৃপক্ষ। চট্টগ্রামে পশু কোরবানির জন্য 304টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থান থেকে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য নগরীকে 4টি জোনে ভাগ করা হয়েছে। মনিটরিং এর দায়িত্ব দেয়া হয়েছে কাউন্সিলরদের। রাজশাহীতে সব ধরনের বর্জ্য ঈদের রাতেই অপসারণের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। এজন্য পরিচ্ছন্নতা বিভাগের 1400 কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। 30টা ওয়ার্ডে নির্দিষ্ট স্থান নির্বাচন করে মহানগরের প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আমরা অবগত করেছি এবং কাউন্সিলর মহোদয়গণ সেটা জুম্মার নামাজে মসজিদেও প্রচার করেছেন। ব্যবস্থাপনা থাকবে।
খুলনায় পশু জবাইয়ের জন্য 140টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব জায়গার বর্জ্য অপসারণের জন্য অতিরিক্ত 100 শ্রমিক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। 140টা পয়েন্ট নির্ধারণ হয়েছে, এরপরেও কিছু বাইরে পড়বে, সেটাও আমরা ধরে নিছি। এবার 24 ঘন্টা টাইম দিলেও আমরা আশা করছি যে রাত 2টার ভিতরে আমরা শেষ করব। কোরবানির জন্য বরিশাল নগরীতে 142টি স্থান নির্ধারণ করা হয়েছে। পশু জবাইয়ের পর 8 ঘন্টার মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পানির গাড়ি থাকবে এবং লোডার থাকবে, এবং এর সাথে সাথে আমাদের পরিচ্ছন্নতার যত এই ওয়ার্ড পর্যায়ে যে ভ্যান বক্স, এগুলি সমস্ত আমাদের প্রায় 900-র মতো স্টাফ একত্রে কাজ শুরু করবে। সিলেট নগরীতে 30টি স্থান কোরবানির জন্য নির্ধারিত। 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে মাঠে থাকবেন প্রায় 2000 কর্মী। টোটাল মহানগরীকে 3টা জোনে ভাগ করেছি, 9টা টিম করে দিয়েছি 27টি ওয়ার্ডের মধ্যে। প্রত্যেকটি টিমে একজন করে কর্মকর্তা মনিটরিং করবেন। এই সমস্ত শ্রমিক যারা আছে মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডের আনাচে কানাচে সব জায়গায় কাজ করবেন। তবে নিজ বাড়ির সামনে যারা পশু কোরবানি করবেন তাদের নির্ধারিত স্থানে বর্জ্য রাখার অনুরোধ জানিয়েছে নগর কর্তৃপক্ষ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বাড়িতে মৃত্যু বেড়েছে বহুগুণ। গত 20 দিনেই মারা গেছেন 218 জন। এদের বড় অংশের মৃত্যু গ্রামে। আইডিসিআর বলছে, দেরিতে করোনা পরীক্ষা ও সময় মতো চিকিৎসা শুরু না করার কারণে বাড়িতে মৃত্যু বাড়ছে। দেশে করোনা সংক্রমণের 500 দিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ সময় পার করছে দেশ। প্রতিদিন মারা যাচ্ছেন 200-র বেশি। এর আগে বেশিরভাগ মৃত্যু রাজধানীতে হলেও এবার বেশি মফস্বল এলাকায়। করোনায় প্রায় সব মৃত্যুই হাসপাতালে, কিন্তু গত 20 দিনে বাড়িতেই করোনায় মারা গেছেন 218 জন। অথচ জুলাইয়ের আগের 480 দিনে এই সংখ্যা ছিল 214। দেরিতে করোনা পরীক্ষা, শনাক্তের পর চিকিৎসা নিতে দেরি, জটিলতার পরও হাসপাতালে চিকিৎসা নিতে অনীহার কারণে বাড়ছে মৃত্যু। আমরা করোনা হলেও বলছি আমার করোনা হয়নি, আমরা পরীক্ষা করাচ্ছি না সঠিক সময়ে, এবং যখন আমাদের শ্বাসকষ্ট শুরু হয় তখন আমরা পরীক্ষা করাতে যাই, তখন আসলে হাসপাতালে নিয়ে গেলে কিংবা বাড়িতে যদি আপনি দেরি করেন তখন মৃত্যু ঝুঁকি অনেক বেশি। এই জন্যই দেখবেন গত 2 মাস ধরে বাড়িতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আইইডিসিআর এর পরামর্শ, করোনায় উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে। আক্রান্ত হলে নিতে হবে চিকিৎসা। বয়স্কদের ক্ষেত্রে নিতে হবে বাড়তি সতর্কতা। পরীক্ষায় যদি পজিটিভ হন এবং আপনি যে অঞ্চলেই বসবাস করেন না কেন, আপনার বয়স যদি 50-এর উপর হয়, আপনার যদি কোনো ধরনের কোমরবিডিটিস অর্থাৎ ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ থাকে, আপনি দয়া করে ইমিডিয়েটলি যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং প্রয়োজনে হসপিটালে ভর্তি হয়ে যান। চিকিৎসকেরা বলছেন, আক্রান্ত কেউ বাড়িতে চিকিৎসা নিলেও অন্তত 2 ঘন্টা পর পর পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত নিতে হবে হাসপাতালে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে পৌঁছেছে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দেয়া 30 লাখ ডোজ মডার্নার টিকা। সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী মাসে দেশে আসবে আরও 1,29 লাখ ডোজ করোনার টিকা। সোমবার রাত 9:15টায় কাতার এয়ারের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মডার্নার 30 লাখ টিকার চালান। জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে এই টিকা পেয়েছে বাংলাদেশ। এর আগেও কোভ্যাক্সের আওতায় মডার্নার 25 লাখ টিকা দেশে এসেছে। বিমানবন্দরের স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী মাসের মধ্যে আসবে আরও 1,29 লাখ ডোজ টিকা। কিছু সিনোফার্মের ভ্যাকসিনও আমরা আশা করি এই মাসের শেষে, এবং রাশিয়া থেকেও আমরা আশা করছি 30 লক্ষ ভ্যাকসিন আসবে। আমাদের দেশে আমরা আশা করছি ভ্যাকসিন আসবে। আমাদের দেশে আমরা আশা করছি কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আমেরিকান ভ্যাকসিন, সেটা হলো জনসনের প্রায় 60 লক্ষ ভ্যাকসিন আসবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা সংকটে পড়বে না বাংলাদেশ। চীন ও রাশিয়াও টিকা দেবে বলে আশ্বাস দিয়েছে। চীন এবং রাশিয়া তারা বলছেন যে তাদের প্রোডাকশনে কোনো আপত্তি নেই, এবং কখন কিভাবে হবে সেটা আমাদের হেলথ মন্ত্রণালয় জানবে।
আর ওদের কোম্পানিগুলো দেন, বাট তাদের এই ব্যাপারে কোনো রকম নীতিগতভাবে কোনো রকমের অসুবিধা নেই। So this is good news for us. তিনি আরও জানান, চীন ও রাশিয়ার টিকার ফর্মুলা না দিলেও বাংলাদেশে বোতলজাত করার আগ্রহ দেখিয়েছে। আজকের পেপারে বলা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো বেশি সংখ্যক মানুষকে করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য বয়সসীমা কমিয়ে 30 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা সংক্রমণের হার ও মৃত্যু বাড়তে থাকায় কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ঈদের ছুটিতে আজ থেকে 4 দিন বন্ধ থাকবে টিকাদান কর্মসূচি। শনিবার থেকে আবারও শুরু হবে টিকাদান কার্যক্রম। এরই মধ্যে দেশে 70 লাখেরও বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় 43 লাখ মানুষ। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় টিকা নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। সারা দেশে প্রতিদিন প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ টিকা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকা কর্মসূচি বন্ধ থাকলেও চালু থাকবে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ। এসএসসিতে শুধু গ্রুপ ভিত্তিক 3 বিষয়ে পরীক্ষা হবে, বাকি বিষয়ে নম্বর দেওয়া হবে জেএসসি পরীক্ষার ফল অনুযায়ী। আর এইচএসসি পরীক্ষার ফল দেওয়া হবে জেএসসির 25% এবং এসএসসির 75%-এর উপর। সেই সঙ্গে এখন আর ঐচ্ছিক বিষয় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানালো শিক্ষা বোর্ড। করোনার কারণে এবার সীমিত পরিসরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করেছে মন্ত্রণালয়। বোর্ড বলছে, ঐচ্ছিক বিষয় ছাড়া বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের 3টি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে, আর বাকি বিষয়গুলোর নম্বর হবে জেএসসির সমান। এছাড়া এবার সরাসরি ব্যবহারিক পরীক্ষাও হবে না, মূল্যায়ন করা হবে শুধু খাতার ওপর। জেএসসি এবং এসএসসিতে যে পরীক্ষাগুলি আগে হয়েছে সেই পরীক্ষাগুলির গত বছর যে চর্চাটা করেছে সেভাবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নাম্বার চলে আসবে। তিনি আরও জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা এখন আর চতুর্থ বিষয় পরিবর্তন করতে পারবে না। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ নম্বরপত্র দেয়া হবে আগের মতোই। কারো 4 সাবজেক্ট বায়োলজি, কারো 4 সাবজেক্ট হয়তো বা ম্যাথ, দুটোতেই কিন্তু তারা নাম্বার পাবে। একটা আসবে পরীক্ষা থেকে, আরেকটা আসবে সাবজেক্ট ম্যাপিং এ। তার হাতে যখন নম্বরপত্রটা পৌঁছবে, প্রত্যেকটা সাবজেক্টে সে নাম্বার পাবে। শিক্ষকরা বলছেন, সিলেবাস শেষ করা হচ্ছে, শিক্ষার্থীদের খোঁজ খবরও রাখা হচ্ছে। অনলাইনে ক্লাস নিচ্ছি, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি টেলিফোনে, তাদেরকে উৎসাহিত করছি, বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়েছে। এবার এসএসসি ও সমমান 20 লাখ আর এইচএসসিতে 14 লাখের বেশি পরীক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ফলাফল নিয়ে যাতে কেউ কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বাসায় পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি বছর কোরবানির ঈদের আগে মশলার বাজার চড়া থাকলেও এবারের চিত্র উল্টো। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, এবার মশলার দাম বাড়েনি, বরং কিছু কিছু কমেছে। করোনার কারণে এমন অবস্থা হয়েছে বলে দাবি করে বিক্রেতারা বলেন, এবার বিক্রিও অনেক কম। প্রতি বছরই কুরবানির ঈদে মশলার চাহিদা বাড়ে, সেই সুযোগে দামও বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। কিন্তু এবার অন্য সবকিছুর মতো মশলার বাজারেও করোনা ও লকডাউনের প্রভাব পড়ায় চিত্র ভিন্ন। 6 মাস আগের দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মশলা। ধরনভেদে প্রতি কেজি জিরা 320 থেকে 380, দারচিনি 400 থেকে 450, গোলমরিচ 700 থেকে 800 এবং এলাচ 2200 থেকে 2800 টাকা কেজি বিক্রি হচ্ছে। না, এবারে তুলনামূলকভাবে আগের মতো বাড়ে নাই, এবার ঠিক আছে। যে নরমালি আমরা যা নিই তার চেয়ে হয়তো 10-20 টাকা কমই রাখছে ওরা। প্রতি বছরে চড়া হয়, ঠিক আছে, কিন্তু করোনাকালীন সময়ে বাজার দর আমার মনে হয় যে আমি এই বছর 2বারে বাজারে গেছি, বাজার দর মোটামুটি স্থিতিশীল। তবে অনেক ক্রেতার অভিযোগ, কিছুটা হলেও বেড়েছে কিছু কিছু মশলার দাম। কাস্টমারটা বেশি নাই, কমই। আমার মনে হয় বাজারে এবারে যে দাম বেশি। জিরা আগে 100 গ্রাম কিনতাম মাত্র 30 টাকা 35 টাকা, আজকে দিলাম 45 টাকা। বিক্রেতারা বলছেন, কুরবানির ঈদের আগে বিপুল ক্রেতা সমাগম হওয়ার কথা থাকলেও এবারে বিক্রি কম। এবছর করোনার কারণে দামও বাড়ে নাই, বেচা কিনাও বাড়ে নাই। গত 6 মাস আগে মশলার দাম যেরকম ছিল এখন ঠিক সেরকমই আছে। লোক সমাগম খুব কম হচ্ছে, আমাদের সেলও কম, আর মশলার দাম স্বাভাবিক। আমরা আগে যেরকম কিনছি আজকে আমি কিনছি ওই রকম ওই টাকা দিয়ে কিনছি, মশলার দামে তো বাড়ে নাই। পর্যাপ্ত মজুদ ও চাহিদা কম থাকায় এবার মশলার বাজার স্বাভাবিক বলে মনে করছেন ব্যবসায়ীরা।
সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যে ঈদ উল আজহার আগে বেড়েছে ফ্রিজ বিক্রি। কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানির ছাড় থাকায় গত বছরের চেয়ে 20 ভাগ বেশি বিক্রির আশা ব্যবসায়ীদের। বিশেষ ছাড়ে ক্রেতারা উৎসাহিত হচ্ছেন ফ্রিজ কিনতে। ঈদুল আজহার আগে প্রতি বছরই ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ভিড় বাড়ে ক্রেতাদের। বিক্রি বাড়াতে বিশেষ মূল্য ছাড় দেয় কোম্পানিগুলো। এবছরও ঈদের আগে বিভিন্ন ফ্রিজের উপর দেয়া হচ্ছে 10 থেকে 20 ভাগ ছাড়। এছাড়াও লকডাউনে দোকান বন্ধ থাকায় বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। গত বছরে তো লং টাইম একটা সময় পাইছি, প্রায় অনেকদিন সময় পাইছি। এবার তো মনে করেন হয়তো 5-6-7 দিন সময় পাইছি, যেটা পাইছি মোটামুটি খারাপ না ব্যবসা। ক্রেতারাও জানান প্রয়োজন থাকলেও লকডাউনে ফ্রিজ কিনতে পারেননি, তাই ঈদের আগে মূল্য ছাড়ের সুযোগ নিয়ে ফ্রিজ কিনছেন তারা। আজকে আসছি লকডাউন খোলার পরে, এখন আজকে পাইলাম, এখন নিতে আসছি। শোরুম ঘুরছি তো অনেকগুলাই পেলাম, তো আমাদের একটু পরিচিত, ভাবলাম ওনার কাছ থেকেই নেই,